প্রচণ্ড দুপুরের সূর্য যেন আগুনের লেলিহান শিখায় পরিণত হয়ে হরিপুর গ্রামের শুষ্ক মাটিকে পুড়িয়ে ছাই করছিল। ধুলোবালি মেশা গরম বাতাস প্রতিটি নিঃশ্বাসে আগুনের হলকা ছড়ে দিচ্ছিল। শীতলতা তো দূরের কথা, এ যেন লুয়ের অবিরাম আক্রমণ। গ্রামের মাঝখানের উঁচু চাতালে এক অস্বস্তিকর ভারী নীরবতা বিরাজ করছিল। সেই নীরবতা শান্তির নয়, বরং গভীর হতাশা ও অসহায়ত্বের। ঠিক সেখানেই দাঁড়িয়েছিল একটি ঝকঝকে অত্যাধুনিক ইলেকট্রিক ওয়াটার পাম্প, সরকারের পক্ষ থেকে জার্মানি থেকে আনা অত্যাধুনিক যন্ত্র। কিন্তু ৩ দিন ধরে গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেশিনটির তারগুলো নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়েছিল, যেন একটি মৃত ধাতব প্রাণী। ইঞ্জিনিয়ার অর্জুন মেহতা নিজের কপাল থেকে ঘাম মুছে বিরক্তিতে নিজের ফাইল বন্ধ করে দিলেন। তার স্যুট সম্পূর্ণ ঘামে ভিজে গিয়েছিল এবং মুখের উপর স্পষ্ট হয়ে উঠেছিল ব্যর্থতার ক্রোধ। তিনি পাশে দাঁড়িয়ে থাকা গ্রাম প্রধানের দিকে চিৎকার করে বললেন, আমি তো আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এখানে পরিকাঠামোর কোনো ব্যবস্থা নেই। এখন আমি কি করব? এটা জার্মানি থেকে আসা যন্ত্র, কোনো খেলনা নয় যে ফু দিলেই চলবে। বিদ্যুৎ ছাড়া এটা সম্পূর্ণ অকেজো, স্রেফ অকেজো। তার কণ্ঠস্বরে এতটাই অহংকার আর তাচ্ছিল্য ছিল যে গ্রামের বয়স্ক ব্যক্তিরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কারও সাহস হল না শহরের উচ্চপদস্থ কর্মকর্তাকে কোনো জবাব দিতে। ভিড়ের সবচেয়ে পেছনে একটি পুরনো নিমগাছের আড়ালে ১৪ বছরের রাহুল দাঁড়িয়েছিল। তার জামাকাপড় জায়গায় জায়গায় ছেঁড়া এবং তেলের দাগে কালো হয়ে গিয়েছিল। তার হাতে ছিল লোহার মোর্চে ধরা কিছু টুকরো, পুরনো সাইকেলের চেন এবং প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি এক অদ্ভুত কাঠামো। রাহুলের চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক অদম্য জেদ। সে নিজের মুষ্টি এতটাই শক্ত করে চেপে ধরল যে আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। তার বাবার কথা মনে পড়ছিল, যিনি এই শুষ্ক মাটিতে জলের অপেক্ষায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। রাহুল মনে মনে নিজেকে বলল, না, আজ নয়, আজ আমি বাবার মতো চুপ থাকব না। রাহুল গভীর শ্বাস নিল, যাতে ধুলো আর শুকনো মাঠের গন্ধ মিশেছিল। সে নিজের তৈরি যন্ত্রটিকে বুকে জড়িয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। তার খালি পা তপ্ত মাটির উপর পুড়ছিল, কিন্তু সে সেই জ্বালা অনুভব করছিল না। তার সমস্ত মনোযোগ নিবদ্ধ ছিল সেই অহংকারী ইঞ্জিনিয়ার এবং অচল বিদেশি যন্ত্রটির দিকে। যখন সে সামনে এলো, লোকজন তাকে দেখে ফিসফিস করতে শুরু করল। আরে, এই পাগল রাহুল এখানে কি করছে? কেউ একজন মন্তব্য করল। ইঞ্জিনিয়ার মেহতা তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখলেন। রাহুলের হাত কাঁপছিল, কিন্তু সে ইঞ্জিনিয়ারের চোখ থেকে দৃষ্টি সরাল না। সে গলার ভেতরের জড়তা গিলে ফেলল এবং নিজের ভাঙ্গাচোরা যন্ত্রটি মাটিতে নামিয়ে রাখল। ধাতুর সঙ্গে মাটির সংঘর্ষের শব্দ সেই নীরবতায় প্রতিধ্বনিত হল। রাহুল শুকনো ঠোঁটে জিভ বোলাল এবং কাঁপা কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, স্যার, মাফ করবেন, কিন্তু আমি যে যন্ত্রটি বানিয়েছি এটি বিদ্যুৎ চায় না, এটি শুধু হাওয়া চায়। ইঞ্জিনিয়ার অর্জুন মেহতার ভ্রু কুঁচকে গেল। তিনি এক মুহূর্তের জন্য সেই ময়লা ছেলেটি এবং তার সামনে রাখা অদ্ভুত কাঠামোটিকে দেখলেন। সেই কাঠামোটি সাইকেলের চাকা এবং প্লাস্টিকের পাখার এক অদ্ভুত সমন্বয় মনে হচ্ছিল। মেহতার মুখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে রাহুলের দিকে ঝুঁকে পড়লেন, যেন কোনো ক্ষুদ্র পোকা দেখছেন। হাওয়া? তিনি ব্যঙ্গ করে পুনরাবৃত্তি করলেন। তুমি একটা নোংরা কীট আমাকে ইঞ্জিনিয়ারিং শেখাবে? এই লক্ষ টাকার যন্ত্র ব্যর্থ হয়ে গেল, আর তুমি তোমার এই আবর্জনা নিয়ে জল তুলবে? রাহুলের বুক দুরুদুরু করছিল, যেন পাঁজরের হাড়গুলো ভেঙে বেরিয়ে আসবে। সে দেখল গ্রামপ্রধান এবং গ্রামবাসীরা তাকে ফিরে যাওয়ার ইশারা করছে, কিন্তু রাহুলের পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। সে ঝুঁকে নিজের যন্ত্রের একটি স্ক্রু টাইট করতে করতে বলল, স্যার, বিদ্যুৎ শহরের গোলাম হতে পারে, কিন্তু হাওয়া, হাওয়া তো আমাদের মতো গরিব মানুষদের সঙ্গী। এটি কখনো বিশ্বাসঘাতকতা করে না। ইঞ্জিনিয়ার অর্জুন মেহতার হাসি শুকনো কুয়ায় প্রতিধ্বনিত হওয়া ভয়ার্ত শব্দের মতো শোনাল। তিনি নিজের দামি হাত ঘড়ির দিকে তাকালেন এবং তারপর গ্রামপ্রধানের দিকে ঘুরলেন। বাহ, কি চমৎকার তামাশা! তিনি হাততালি দিতে দিতে বললেন, দেখুন গ্রামপ্রধান, তোমাদের গ্রামের এই ছোট্ট বিজ্ঞানী আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। অর্জুনের কণ্ঠস্বর হঠাৎ কঠোর হয়ে উঠল। ছেলে, আমি তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি। যদি 10 মিনিটের মধ্যে এই আবর্জনা থেকে জল না বেরোয়, তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আমি পুলিশ ডাকব এবং তোমার এই আবর্জনাকে গ্রামের বাইরে ফেলে দেব। গ্রামবাসীদের শ্বাস আটকে গেল। রাহুলের মা, যিনি ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন, আতঙ্কে নিজের আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। তিনি সামনে এগোতে চেয়েছিলেন, ছেলেকে টেনে নিয়ে যেতে চেয়েছিলেন,
কিন্তু ভয় তার পা আটকে রেখেছিল। রাহুল পেছনে ফিরে তাকাল না। সে জানত যে মায়ের চোখের জল দেখলে তার সাহস ভেঙে যাবে। রাহুল হাঁটু গেড়ে বসে নিজের যন্ত্রটিকে বোরওয়েলের পাইপের কাছে নিয়ে গেল। তপ্ত দুপুরে লোহার কাঠামো আগুনের মতো গরম হয়ে উঠেছিল। রাহুল যখন সেটি তুলল, তার হাতের তালুর চামড়া জ্বলতে শুরু করল, কিন্তু সে কোনো যন্ত্রণার শব্দ করল না। সে সাইকেলের পুরনো রিম একটি লোহার রডের উপর স্থাপন করল। মূর্ছে ধরা চেনটি যখন লাগাচ্ছিল, সেই শব্দ নীরবতায় হাতুড়ির আঘাতের মতো শোনাল। সে পকেট থেকে একটি পুরনো ঘষে যাওয়া রেঞ্জ বের করল। এই রেঞ্জটি তার বাবার ছিল, তাদের শেষ স্মৃতিচিহ্ন। রাহুল একটি নাট টাইট করতে শুরু করল। সে চোখ বন্ধ করল। তার সমস্ত মনোযোগ আঙুলের ওপর নিবদ্ধ ছিল। সে ধাতুর টাইট হওয়ার চাপ অনুভব করছিল। বাবা বলতেন, মেশিনের মধ্যেও প্রাণ থাকে রাহুল, শুধু তার হৃৎস্পন্দন শুনতে হয়। রাহুল মনে মনে পুনরাবৃত্তি করল। তার হাতের কাঁপুনি থেমে গেল। সে নাটটি শেষবারের মতো ঘোরাল। একটি তীক্ষ্ণ শব্দের সঙ্গে সেটি আটকে গেল। এবার পালা ছিল পাখার। প্লাস্টিকের বড় বোতল কেটে তৈরি করা পাখাগুলো এখন প্রাণহীনভাবে ঝুলছিল। হাওয়া সম্পূর্ণ বন্ধ ছিল। গাছের কোনো পাতাও নড়ছিল না। অর্জুন মেহতা নিজের ফাইল দিয়ে হাওয়া খেতে খেতে ব্যঙ্গ করে বললেন, 5 মিনিট বাকি বিজ্ঞানী, মনে হচ্ছে তোমার হাওয়াও ছুটিতে চলে গেছে। রাহুল উঠে দাঁড়াল। ঘাম তার চোখে ঢুকছিল এবং জ্বালা করছিল। সে আকাশের দিকে তাকাল। সূর্য ঠিক মাথার ওপরে ছিল, নির্দয় এবং নিষ্ঠুর। কিন্তু রাহুল একটি ছোট মেঘের টুকরোর নড়াচড়া দেখতে পেল। সে নিজের ভেজা আঙুল হাওয়ায় তুলল। সে গালে এক হালকা মখমলের মতো স্পর্শ অনুভব করল। এমন এক স্পর্শ যা শুধু সেই অনুভব করতে পারে যে সপ্তাহের পর সপ্তাহ হাওয়ার জন্য অপেক্ষা করেছে। সে যন্ত্রের লিভারটিকে বোরওয়েলের মূল ভালভের সঙ্গে যুক্ত করল। এটি ছিল সবচেয়ে সূক্ষ্ম অংশ। যদি এটি সঠিকভাবে না বসে, তাহলে পাখা ঘুরলেও পিস্টন ওঠানামা করবে না। রাহুল নিজের শ্বাস আটকে রাখল। সে লোহার তার ভালভের হুকে আটকাল এবং প্লাস দিয়ে বেঁকিয়ে দিল। তারের খোঁচা তার আঙুলে লাগল। এক ফোঁটা রক্ত বেরিয়ে এলো এবং তপ্ত লোহার পাইপের উপর পড়ে তৎক্ষণাৎ শুকিয়ে গেল। 8 মিনিট হয়ে গেছে, অর্জুন চিৎকার করে উঠলেন। গুটিয়ে নাও এই নাটক। রাহুল পেছনে সরে দাঁড়াল। তার যন্ত্রটি এখন বোরওয়েলের মুখে দাঁড়িয়েছিল, অদ্ভুত টেড়াবেঁকা এবং সেই চকচকে জার্মান যন্ত্রের সামনে অত্যন্ত দরিদ্র। রাহুল যন্ত্রের পায়ায় হাত বুলিয়ে দিল, যেমন কোনো আরোহী নিজের ঘোড়াকে শান্ত করে। চল, শুরু হয়ে যা বন্ধু। আজ শুধু আমার সম্মানের প্রশ্ন নয়, পুরো গ্রামের তৃষ্ণার প্রশ্ন। ঠিক তখনই দূরে কোথাও গাছের পাতায় শব্দ হল। শুকনো পাতা উড়ে যাওয়ার আওয়াজ এলো। হাওয়ার এক ঝাপটা যা আগে থেমেছিল, এখন ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছিল। রাহুলের যন্ত্রের প্লাস্টিকের পাখাগুলো হালকাভাবে নড়ে উঠল, কচরমচর। হাওয়ার সেই ঝাপটা অদৃশ্য হাতের মতো এসে প্লাস্টিকের পাখাগুলোকে জোরে ধাক্কা দিল। প্রথমে একটি পাখা ঘুরল, তারপর দ্বিতীয়টি, এবং অল্পক্ষণের মধ্যে পুরো চক্রটি এক ছন্দে ঘুরতে শুরু করল। খদখদখদ। সাইকেলের চেন, যা এতক্ষণ ঢিলে হয়ে ঝুলছিল, হঠাৎ টানটান হয়ে গেল। চাকা ঘোরার সঙ্গে সঙ্গে সেটি নিচের লিভারকে টানল। ইঞ্জিনিয়ার অর্জুন মেহতা, যিনি পুলিশকে ইশারা করতে যাচ্ছিলেন, থমকে গেলেন। তার তোলা আঙুল হাওয়ায় জমে গেল। রাহুলের দৃষ্টি নিবদ্ধ ছিল সেই মরচে ধরা চেনের ওপর। চেন প্রতিবার ঘোরার সময় ক্যাচ ক্যাচ শব্দ করছিল, যেন ব্যথায় গোঙাচ্ছে। সেটি খুব পুরনো ছিল এবং ভয় ছিল যে চাপে ছিঁড়ে না যায়। এখানে সময় যেন থেমে গেল। রাহুল দেখল চেনের একটি লিঙ্ক সামান্য বেঁকে ছিল। যখন সেই লিঙ্ক গিয়ারের দাঁতে উঠছিল, তার মনে হচ্ছিল যেন ভারী পাথর বুকে চেপে বসছে। চেন ওপরে উঠল, লোহার সঙ্গে লোহা ঘষল, এক তীক্ষ্ণ আওয়াজ হল এবং তারপর ক্লিক। সেই লিঙ্কটি নিরাপদে গিয়ারে বসে গেল। রাহুল আটকে রাখা শ্বাস ছেড়ে দিল। যন্ত্র এখন পূর্ণ শক্তিতে চলছিল। হাওয়া তীব্র হয়ে উঠেছিল এবং সেই অদ্ভুত কাঠামোটি এখন জীবন্ত প্রাণীর মতো আচরণ করছিল। উপরের চাকাটি দ্রুত ঘুরছিল এবং নিচের পিস্টন এক তালে ওঠানামা করছিল, দম দম দম। গ্রামবাসীদের ভিড়, যারা এতক্ষণ নীরব দর্শক ছিল, ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করল। সবার কান বোরওয়েলের পাইপের ওপর ছিল। জল আসবে নাকি এই যন্ত্র শুধু হাওয়াকেই পেটাবে? ইঞ্জিনিয়ার অর্জুন মেহতা নিজের টাইয়ের বাঁধন আলগা করলেন। তার মুখে এখন ব্যঙ্গের বদলে বিস্ময় ও ঘাবড়ানোর ছাপ ছিল। তিনি যন্ত্রের আওয়াজ ছাপিয়ে চিৎকার করে বললেন, এটা স্রেফ আওয়াজ,
এই খেলনা মাটির ৩০০ ফুট নিচ থেকে জল তুলতে পারে না, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। কিন্তু রাহুল তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। তার সমস্ত অস্তিত্ব পাইপ থেকে আসা শব্দ শোনার চেষ্টায় নিবদ্ধ ছিল। পিস্টনের প্রতিটি চালের সঙ্গে পাইপের ভেতর ভ্যাকিউ তৈরি হচ্ছিল। সে পাইপের ভেতর থেকে এক গভীর ভারী শব্দ শুনতে পেল, যেন কেউ অনেক দূর থেকে পাতাল থেকে ওপরে উঠে আসার চেষ্টা করছে। গড় গড় গড়। এটা শুকনো হাওয়ার আওয়াজ ছিল না, এটা কিছু ভারী এবং ভিজে ছিল। রাহুল নিজের হাঁটু মাটিতে ঠেকিয়ে দিল এবং 2 হাত জোর করল। তার কানে শুধু একটি শব্দই বাজছিল, শুকনো শিরায় রক্ত ছুটে যাবার মতো শব্দ। পাইপ ঠান্ডা হতে শুরু করেছিল। তপ্ত রোদে পুড়তে থাকা লোহার পাইপ এখন নিজের গায়ে শিশির বিন্দু জমা করছিল। হঠাৎ যন্ত্রটি এক জোরদার ঝটকা খেল। পিস্টন আটকে গেল। হাওয়ার চাপ আর নিচ থেকে আসা জলের ওজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। পুরো কাঠামো কাঁপতে শুরু করল। মনে হল এখনই ভেঙে পড়বে। রাহুল ঝাঁপিয়ে পড়ে যন্ত্রের কাছে পৌঁছাল এবং খালি হাতে কাঁপতে থাকা স্ট্যান্ডটিকে শক্ত করে ধরল। যন্ত্রের পুরো কম্পন তার শরীরে ছড়িয়ে গেল। তার হাড়গোড় কেঁপে উঠল, কিন্তু সে ছাড়তে রাজি হল না। চলে আয়! রাহুলের চোখ থেকে জল বেরিয়ে এলো। ঘাম আর ধুলো মিশে তার গালে কাদার রেখা তৈরি করছিল। আমার জন্য নয়, এই তৃষ্ণার্ত মানুষগুলোর জন্য আয়, বাবার জন্য আয়। এবং তখনই পাইপের মুখ থেকে এক ভয়ঙ্কর ফোস্কার বেরিয়ে এলো। হাওয়ার একটি বড় বুদবুদ বাইরে এলো এবং তার পেছনে সেই বুদবুদ ফাটার সঙ্গে সঙ্গে এক জোরদার বিস্ফোরণ হল। ধাড়াম! যেন পৃথিবীর বুক ফেটে গেল। প্রথমে ধূসর মাটি মেশানো গাঢ় কাদা বেরোল এবং তারপর কাঁচের মতো পরিষ্কার, ঠান্ডা এবং দ্রুতগতির জলের বিশাল ফোঁয়ারা আকাশের দিকে ছুটে গেল। জলের সেই ধারা এতটাই উঁচুতে উঠল যে তা দুপুরের সূর্যকেও এক মুহূর্তের জন্য ঝাপসা করে দিল। তপ্ত রোদে জলের ফোঁটাগুলো হীরের মতো ঝকঝক করে উঠল। সবকিছু ধীর হয়ে গেল। রাহুল নিজের মাথা ওপরে তুলল। জলের সেই মুষলধারা সরাসরি তার মুখে পড়ল। সেই জল ঠান্ডা ছিল, বরফের মতো ঠান্ডা। সেটি তার কপাল থেকে বয়ে যাওয়া ঘাম ধুয়ে দিল। তার চোখ জমে থাকা ধুলো পরিষ্কার করে দিল। তার ঠোঁট, যা তেষ্টায় ফেটে গিয়েছিল, তাতে জলের প্রথম ফোঁটা পড়তেই রাহুলের মনে হল সে অমৃত পেয়ে গেছে। সে 2 হাত বাড়িয়ে দিল। এটা শুধু জল ছিল না, এটা তার বাবার আশীর্বাদ ছিল। এটা তার মায়ের প্রার্থনা ছিল। এটা তার মাসের পর মাসের পরিশ্রমের ঘাম ছিল, যা এখন মিষ্টি জলে পরিণত হয়েছে। জলের এক মোটা ধারা ছিটকে সরাসরি ইঞ্জিনিয়ার অর্জুন মেহতার উপর পড়ল। তার দামি ইতালিয়ান স্যুট, সাদা স্টার্চ করা শার্ট, সবকিছু সেই মুহূর্তেই জলে আর কাদায় লথপথ হয়ে গেল। অর্জুন নিজের জায়গা থেকে নড়তে পারলেন না। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। তার চোখের সামনে তার বিজ্ঞান, অহংকার এবং জার্মান যন্ত্র সব জলে ভেসে গিয়েছিল। তিনি শুধু সেই ফোঁয়ারার দিকে তাকিয়ে রইলেন, যেন কোনো ভূত দেখছেন। গ্রামে এক মুহূর্তের জন্য আবার নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতা ছিল বিস্ময়ের। এবং তারপর শোরগোলের ঝড় উঠল। জল! দেখো, জল এসে গেছে! রাহুম করে দেখিয়েছে! গঙ্গা মাইয়া এসে গেছেন! লোকজন পাগলের মতো বোরওয়েলের দিকে দৌড়ালো। কেউ ঘটি নিয়ে, কেউ বালতি নিয়ে, আর যার হাতে কিছু ছিল না সে নিজের অঞ্জলি পেতে বসে পড়ল। বাচ্চারা জলে ঝাঁপ দিতে লাগল। মহিলারা কাঁদতে কাঁদতে জমিকে চুমু খেতে লাগলেন। গ্রামপ্রধান, যিনি সবসময় রাহুলকে বকাঝকা করতেন, এখন নিজের পাগড়ি খুলে নাচতে শুরু করলেন। রাহুল এখনও যন্ত্রটিকে ধরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর ধরে রাখার প্রয়োজন ছিল না। যন্ত্রটি নিজের ছন্দ খুঁজে পেয়ে গিয়েছিল। হাওয়া বইছিল, পাখা ঘুরছিল, আর পৃথিবী নিজের তৃষ্ণা মেটাচ্ছিল। রাহুলও ভিড়ের মাঝে নিজের মাকে দেখতে পেল। তিনি হাঁটু গেড়ে বসেছিলেন, হাত জোর করা ছিল, এবং তার চোখের জল সেই জলে মিশে যাচ্ছিল যা তার পা পর্যন্ত বয়ে আসছিল। রাহুল ইঞ্জিনিয়ার অর্জুন মেহতার দিকে তাকাল। মেহতা তখন ভিজে কাদামাখা অবস্থায় দাঁড়িয়েছিলেন। তার ফাইল ভিজে মাটিতে পড়ে গিয়েছিল। রাহুল যন্ত্র থেকে হাত সরিয়ে ধীরে ধীরে ইঞ্জিনিয়ারের কাছে গেল। তার খালি পা এখন ঠান্ডা কাদায় ডুবে যাচ্ছিল, যা তাকে মখমলের মতো মনে হচ্ছিল। সে নিজের ভেজা জামা থেকে একটি লোহার গ্লাস বের করল। সেই গ্লাস, যেটিতে সে কাজের সময় জল খেত, সেই গ্লাসটি বয়ে চলা ফোয়ারার নিচে ধরল। গ্লাসে জল ভরার কলকল শব্দ কোনো সঙ্গীতের চেয়ে কম ছিল না। গ্লাস ভরে উপচে পড়তে লাগল। রাহুল সেই গ্লাসটি ইঞ্জিনিয়ারের দিকে বাড়িয়ে দিল। তার চোখে এখন কোনো রাগ ছিল না, শুধু এক শান্ত আত্মসম্মান ছিল। নিন স্যার। রাহুল নিজের বিনম্র কিন্তু ভারী কণ্ঠে বলল, এটি আবর্জনার জল। একটু নোংরা মনে হতে পারে, কিন্তু তৃষ্ণা এটিই মেটাবে। খেয়ে দেখুন, এতে বিদ্যুৎ নেই,
পরিশ্রমের স্বাদ আছে। ইঞ্জিনিয়ার অর্জুন মেহতা কাঁপা হাতে সেই লোহার গ্লাসটি ধরে নিলেন। গ্লাসের শীতলতা তার আঙুল দিয়ে সরাসরি হৃদয় পর্যন্ত পৌঁছে গেল। তার চারপাশের গ্রামবাসীরা শান্ত হয়ে গিয়েছিল এটা দেখার জন্য যে শহরের এই উচ্চপদস্থ ব্যক্তি এখন কি করবেন। অর্জুন গ্লাসটি ঠোঁটে ছোঁয়ালেন। জলটি সাধারণ জল ছিল না, তাতে মাটির সোদা গন্ধ ছিল, লোহার পাইপের হালকা স্বাদ ছিল এবং এমন এক মিষ্টতা ছিল যা কোনো বোতলজাত জলে পাওয়া যায় না। যেই মাত্র সেই ঠান্ডা জল তার শুকনো গলা দিয়ে নামল, তার মনে হলো বছরের পর বছরের জমে থাকা অহংকার গলে যাচ্ছে। তিনি এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে দিলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। তিনি খালি গ্লাসটি রাহুলের হাতে ফিরিয়ে দিলেন। তার দৃষ্টি এখন রাহুলের মুখে নয়, বরং তার ছেঁড়া পুরনো জামা কাপড় এবং তেলের দাগ লাগা হাত দুটির ওপর ছিল, যেগুলোকে তিনি কিছুক্ষণ আগে নোংরা কীট বলেছিলেন। অর্জুন ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে এখন আগের নিষ্ঠুর উজ্জ্বলতা ছিল না, বরং এক অদ্ভুত আর্দ্রতা ছিল। তিনি নিজের দামি টাই টেনে গলা থেকে খুলে ফেললেন, যেন সেটি তাকে শ্বাসরোধ করছিল। তিনি ঘুরে নিজের সেই চকচকে জার্মান যন্ত্রটিকে দেখলেন, যা এখনও রোদে লাশের মতো পড়েছিল, নিষ্প্রাণ এবং অকেজো। তারপর তিনি রাহুলের সেই আবর্জনাটিকে দেখলেন, যা শান্তভাবে ঘুরছিল এবং পুরো গ্রামকে জীবন দিচ্ছিল। আমি পরাজিত হয়েছি রাহুল। অর্জুনের কণ্ঠস্বর খুব নিচু ছিল, এত নিচু যে শুধু রাহুল আর পাশে দাঁড়িয়ে থাকা গ্রাম প্রধানই শুনতে পেলেন। আমার ডিগ্রি, আমার বিজ্ঞান, আমার এই বিদেশি যন্ত্র, সব আজ এই হাওয়ার সামনে ছোট হয়ে গেল। তুমি শুধু মাটি থেকে জল তোলনি, তুমি আমার চোখের ওপর থাকা পর্দার বাঁধনও সরিয়ে দিয়েছ। অর্জুন নিজের কোটের পকেট থেকে একটি দামি পার্কার কলম বের করলেন এবং সেটি রাহুলের ছেঁড়া পকেটে গুজে দিলেন। এটি রাখো। এটি কোনো কাগজে স্বাক্ষর করার জন্য নয়, এটি তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আসল ইঞ্জিনিয়ার সে নয় যে কাগজে রেখা টানে, বরং সে যে মাটির প্রয়োজন বোঝে। গ্রামপ্রধান, যিনি এতক্ষণ হতভম্ব হয়েছিলেন, এগিয়ে এলেন। স্যার, এখন বিদ্যুতের কি হবে? কবে আসবে? অর্জুন এক ম্লান দুঃখভরা হাসির সঙ্গে বললেন, বিদ্যুৎ আসুক বা না আসুক গ্রামপ্রধান, তোমাদের গ্রামে এখন আলো জ্বলে উঠেছে। তিনি নিজের ভেজা ফাইল তুলে নিলেন এবং ধীরে ধীরে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। তার হাঁটার ভঙ্গিতে এখন আগের আড়ষ্টতা ছিল না, তার কাঁধ ঝুঁকে গিয়েছিল, যেন কোনো ভারী বোঝা নেমে গেছে। রাহুল নিজের পকেটে রাখা কলমটি ছুঁয়ে দেখল। সেটি ঠান্ডা এবং মসৃণ ছিল। সে ঘুরে নিজের মাকে দেখল। মা দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তার আঁচল ভিজে গিয়েছিল, অর্ধেক বোরওয়েলের জলে আর অর্ধেক রাহুলের কাঁধে পড়া তার চোখের জলে। আমার সোনা, তুই বাবার স্বপ্ন পূরণ করে দিলি। তার গলা বুঝে এলো। রাহুল নিজের মায়ের রুক্ষ হাত দুটি নিজের গালে চেপে ধরল। ঠিক তখনই গ্রামের পোস্টমাস্টার ভিড় ঠেলে সাইকেলের ঘণ্টি বাজাতে বাজাতে এলো। সে খুব হাঁপাচ্ছিল। রাহুল, ও রাহুল! সে চিৎকার করে উঠল। তার হাতে একটি মোটা হলুদ খাম ছিল। তোর চিঠি এসেছে শহর থেকে, দিল্লির জাতীয় বিজ্ঞান কেন্দ্র থেকে। ভিড় আবার শান্ত হয়ে গেল। শুধু রাহুলের পবনচক্রের খড়খড় আওয়াজ আসছিল। রাহুল নিজের মায়ের কোল থেকে নিজেকে সরিয়ে নিল। তার বুক আবার জোরে ধড়ফড় করতে লাগল। সে কাঁপা হাতে সেই খামটি নিল। খামের ওপর ভারত সরকারের লাল শিলমোহর লাগানো ছিল। খোলো ওটা, পোস্টমাস্টার অনুরোধ করল। স্যার বলেছিলেন খুব জরুরি। রাহুল খামটি ছিনল। তার তেল মাখা হাতের ছাপ সেই পরিষ্কার সাদা কাগজের ওপর পড়ে গেল। রাহুল ইংরেজি খুব ভালো জানত না, কিন্তু কিছু বড় বড় অক্ষরে লেখা শব্দ তার চোখে স্পষ্ট পড়ছিল। জাতীয় উদ্ভাবনী পুরস্কার এবং পূর্ণবৃত্তি। কাগজের সেই শব্দগুলো তার চোখের সামনে ভাসতে লাগল। তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। কিন্তু এবার ধুলোয় নয়, খুশির অশ্রুতে। বৃত্তি, পুরো খরচ। এই শব্দগুলো তার মাথায় হাতুড়ির মতো নয়, বরং মন্দিরের ঘণ্টার মতো বাজছিল। পোস্টমাস্টার রাহুলের কাঁধে হাত রাখল। তুই এখন বড় মানুষ হবি রাহুল। তোকে আরও পড়াশোনার জন্য শহরে ডাকা হয়েছে, তাও বিনামূল্যে। রাহুলের মা, যিনি ইংরেজির একটি অক্ষরও জানতেন না, ছেলের মুখের ভাব দেখেই সব বুঝে গেলেন। তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, বাবু, কি লেখা আছে? এখন কি তোকে আর মজুরি করতে হবে না? রাহুল ধীরে ধীরে মাথা তুলল। তার গলা বুঝে গিয়েছিল। সে সেই কাগজটি বুকে জড়িয়ে ধরল, ঠিক যেমন কিছুক্ষণ আগে নিজের যন্ত্রটিকে জড়িয়ে ধরেছিল। না মা, সে ফিসফিস করে বলল, এখন আর মজুরি নয়, এখন আমি সেটাই হব যা বাবা চেয়েছিলেন। এখন আমাদের জমি বন্ধক রাখতে হবে না। সরকার আমাকে পড়াবে, আমাকে ইঞ্জিনিয়ার বানাবে।
এটা শোনা মাত্র মা সেখানেই কাদায় বসে পড়লেন এবং আকাশের দিকে হাত তুলে কাঁদতে লাগলেন। এই কান্না দুঃখের নয়, বিজয়ের। গ্রামবাসীরা যারা এতক্ষণ শুধু জলের আনন্দ করছিল, এখন রাহুলকে কাঁধে তুলে নেওয়ার জন্য দৌড়ে এলো। রাহুল ভাইয়ার জয়! ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু রাহুল হাত তুলে তাদের থামিয়ে দিল। সে ভিড় থেকে একটু দূরে সেই নিম গাছের কাছে গেল, যেখানে তার বাবা প্রায়ই বসতেন। সূর্য ডুবছিল এবং আকাশে কমলা ও বেগুনি রং ছড়িয়ে পড়েছিল। পবনচক্র এখনও নিজের ছন্দে ঘুরছিল, খড় খড় খড়। সেই শান্ত সন্ধ্যায় সেই যন্ত্রটি বিজয়ী যোদ্ধার মতো দাঁড়িয়েছিল। রাহুল গাছের খসখসে ছালের ওপর হাত রাখল। সেই রুক্ষতা তার বাবার হাতের তালুর মতো অনুভূত হল। সে পকেট থেকে সেই দামি কলমটি বের করল, যা ইঞ্জিনিয়ার অর্জুন মেহতা তাকে দিয়ে গিয়েছিলেন, এবং সেই সরকারি চিঠিটিও। সে দুটি জিনিস গাছের শিকড়ে রেখে দিল। দেখছো বাবা, রাহুল হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে বলল। তার কণ্ঠস্বর খুব নিচু ছিল, যেন গোপন কথা বলছে। লোকে বলতো তুমি পাগল যে আবর্জনা জমা করো। আজ সেই আবর্জনাই পুরো গ্রামের তৃষ্ণা মিটিয়ে দিল। আজ তোমার হার আমার জয় হয়ে গেল। হাওয়ার এক তীব্র ঝাপটা এলো এবং নিমের পাতাগুলো জোরে মর্মর শব্দ করল, যেন অদৃশ্য হাত তার মাথায় আশীর্বাদ করছে। রাহুল অনুভব করল তার ভেতরের সেই ভয়, একাকিত্ব, যা বাবার চলে যাওয়ার পর বাসা বেঁধেছিল, এখন চিরতরে চলে গেছে। সে এখন শুধু এক দরিদ্র অনাথ ছেলে নয়, সে একজন উদ্ভাবক। ঠিক তখনই তার নজর নিজের তৈরি যন্ত্রের উপর পড়ল। ডুবন্ত সূর্যের আলোয় প্লাস্টিকের বোতলগুলো সোনার মতো চমকাচ্ছিল। সাইকেলের পুরনো চাকাটি এখন কালচক্রের মতো মনে হচ্ছিল, যা তার দুঃসময়কে সুখের সময়ে পরিণত করেছে। সে দীর্ঘশ্বাস নিল এবং সেই ঠান্ডা হাওয়াকে ফুসফুসে ভরে নিল। এই হাওয়া এখন তাকে ভয় দেখায় না, বরং ওড়ার আমন্ত্রণ জানাচ্ছে। রাতের অন্ধকার ধীরে ধীরে হরিপুর গ্রামকে নিজের কোলে তুলে নিচ্ছিল। কিন্তু আজ গ্রামে অন্ধকার ছিল না। প্রতি ঘরের আঙিনায় খুশির প্রদীপ জ্বলছিল। উনুনে সেই জলেই রান্না হচ্ছিল, যা রাহুলের পরিশ্রম আর জেদ পাতাল থেকে টেনে বের করেছিল। হাওয়ায় এখন ধুলোর নয়, ভিজে মাটি আর রান্না খাবারের সোঁদা গন্ধ ভাসছিল। রাহুল নিজের যন্ত্রপাতি গুছিয়ে পুরনো ঝোলায় ভরল। সে শেষবারের মতো নিজের যন্ত্রের দিকে তাকাল। জ্যোৎস্না রাতে সেই তেড়াবেঁকা লোহার কাঠামো কোনো আধুনিক স্মৃতিস্তম্ভের চেয়ে কম মনে হচ্ছিল না। সেই যন্ত্র বিনা ক্লান্তিতে, বিনা বিরতিতে চলছিল। তার কোনো বিদ্যুৎ, সুইচ বা সরকারি আদেশের প্রয়োজন ছিল না। সেটি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে হাওয়ার প্রতিটি ঝাপটার সঙ্গে জীবনের গান গাইছিল। খড় 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 ছিপাক, খড় 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 ছিপাক। সে জানত যে কাল সকালে সূর্য উঠতেই তার পৃথিবী বদলে যাবে। সে শহরে যাবে, বড় বাড়িতে থাকবে, মোটা মোটা বই পড়বে এবং হয়তো একদিন দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হয়ে উঠবে। কিন্তু রাহুল এটাও জানত যে সে ভবিষ্যতে যতই জটিল যন্ত্র বানাক না কেন, এই আবর্জনার যন্ত্রটির চেয়ে বড় আবিষ্কার সে কখনো করতে পারবে না। কারণ এই যন্ত্র শুধু জল দেয়নি, এক দরিদ্র, অশিক্ষিত ছেলেকে তার হারিয়ে যাওয়া আত্মসম্মান ফিরিয়ে দিয়েছিল। সে ঝুঁকে ভিজে মাটি কপালে ছোঁয়াল। এটি সেই জমি যা কাল পর্যন্ত অনুর্বর আর কঠোর ছিল, কিন্তু আজ নরম ও উর্বর হয়ে গিয়েছিল। রাহুল অনুভব করল যে অলৌকিক ঘটনা আকাশ থেকে পড়ে না, সেগুলো মানুষের ঘাম এবং অটুট বিশ্বাস থেকে জন্ম নেয়। দূরে কোথাও একটি কুকুরের ঘেউ ঘেউ শোনা গেল এবং হাওয়ার এক তীব্র ঝাপটা বয়ে গেল। পবনচক্রের পাখাগুলো দ্রুত ঘুরল। সেই শান্ত রাতে যন্ত্রের ছন্দময় আওয়াজ হরিপুর গ্রামের নতুন হৃৎস্পন্দন হয়ে উঠেছিল। রাহুল হাসল, নিজের ঝোলা কাঁধে নিল এবং ঘরের দিকে হাঁটতে শুরু করল। তার পেছনে তার যন্ত্র সাক্ষ্য দিচ্ছিল যে যদি ইচ্ছাশক্তির উড়ান সত্যি হয়, তাহলে ডানা আবর্জনার হলেও তা আকাশ ছুঁয়েই গেলে।